আমি সুলগ্না। আমার চ্যানেল গল্প স্বল্প সঙ্গে সুলগ্নাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে যে গল্পটি আমি পাঠ করব তার নাম হল শাবলতলার মাঠ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত। অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যাইনি কখনো। সেদিন আবার কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। রেল লাইন বসছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহালক্ষর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কলিমুজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। চালাঘর ও তাঁবু চারিধারে। ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে, তাদের খুঁটি বসানো হচ্ছে। ইলেকট্রনিকের ও টেলিফোনের তার খাটানো হবে। ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উঠছে বাতাসে। এ কি হলো? আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যি তা আর নেই। তার বদলে আছে কতগুলো তাঁবুর সারি, ইটখোলা, পাথুরে কয়লার স্তূপ, চুনের ঢিপি, কাঠের ঢিপি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশে একটা গ্রামের মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি এই অবস্থা তার। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে, ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাসিখালির চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্নর দিন। আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করেছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা। দেওয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও একক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত। আর থাকতো তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি, এবং সেইটাই বেশি করে মনে আছে, এক গাছা তেল, জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আবার বইও লিখতেন। আমি তখন অল্প বয়স্ক,
লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন খুবই অস্পষ্ট। তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন, তখন আমরা ক্লাসচ্যুত ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গম্ফুযুক্ত বসন্তের দাগাগা পৌর মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। হ্যাঁ, তার এই বইয়ের নাম ছিল আক্কেল গুরুম। তিনি বলতেন প্রহসন। আমার যা বয়স তখন, তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না। মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়ার ছোকরার কথা আছে, এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়ার ছোকরা খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ বাবু, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম, গিরিশ ঘোষকে পণ্ডিত মশাই? উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? কী বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি। কি উত্তর দেব, যখন সত্যিই জানি নে গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন, এবং বিক্রি অনেক করেছিলেন। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই। মাইনের টাকা দিয়ে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা? নাও, একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টার মশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুরুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ামুখ মাস্টার তেমন পোড়ামুখ ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম। কেষ্ট শতনাম পাওয়া যায় না তো একখানা? আনগে বরং ওই বই ফিরিয়ে দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনি সব বাজে বই লেখেন না, তিনি প্রহসন লিখেছেন। সে আবার কী রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে কি আবার? আমাদের গায়ে তো ও নামের কেউ নেই। দুর্গাপুরের লোক না কি রে? সে তুমি বুঝবে না। তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বললেন, তুই চুপ কর বাপু, বড় পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয়, উনি জানেন। ফাজিল কোথাকার! ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কাল ও বই ফেরত দিয়ে কেষ্টর শতনাম আনতে পারিস ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি, যা। একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে উঠল, আপনার বয়স কত মাস্টার মশাই? কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমকে দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় গিয়ে বড় কাজ করবেন? আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো, মাস্টার মশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠের ধারে বসে বসে রোজ কি করেন? বোধহয় লেখেন। কবি মানুষ কি না? আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা।
চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনমানেই সন্ধ্যার মতো অন্ধকার। অনেক সময় মোটা লতা গাছে গাছে জর্জরিয়ে রয়েছে। আবার বাগান পার হয়েই একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ায় আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানোর সেগুলোর ওপর। আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপুর হয়ে কী লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কী ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কী বকছেন। শত সভ্রমে চুপি চুপি বললে, দেখলি কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কী বকছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে, শেওড়া ঝোপের পাশেই ছিল একটা বড় কদবেল গাছ। তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল। সেই বয়সে লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দ ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স কত তখন? আমার মনে হয় এই 40-এর ওপর। কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনি নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে থাকতাম। একজন কবি বটে। উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিছুই বোঝে না। বছর খানেক কাটল। আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্যে তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে। মনে আছে, চক্রতীর্থের কানাই, আমি, সতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গেছে। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। তখন শাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ, শেওড়া ডাঁটা আর বনতুলসীর জঙ্গল। ধুধু করছে মাঠ যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে। এত বড় মাঠ কখনো দেখিনি। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ। কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুর রোদে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা। তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে। থাকতে হবে নাকি হোটেলে? আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টার মশাই বললেন, দেখ তো কুল হয়েছে কিনা। সতু দেখে বললে, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যাবে না। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্যে নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিল পুটলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলো। আমি চাইতে গেলাম, কানাই বললে, নেই।
আমরা একটু পরে সবাই বোচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বনতুলসীর জঙ্গলে খেলা করতে বেরোলাম। কি সুন্দর যে লাগছিল! ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এত বড় মাঠের এত ফাঁকা জায়গা খেলা করবার সুযোগও কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না। আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি। তুলসী মঞ্জুরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোনো সদূরের ইঙ্গিত। যে দেশ কখনো দেখেনি তার কথা কিন্তু আমরা সর্বদাই আমাদের মনে সর্বদাই উকি দেয়। আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। ঝোপে ঝোপে শালিক আর ছাতারের পাখির কলরব। এখানে ওখানে বেলে জমিতে খেকশিয়ালের গর্ত, রাঙা কেলে কোড়া ফুলের লতা ছড়িয়ে উঠেছে বুনো কলুচটকা আর তিত্তিরাজ গাছে। জনমানুষের বাস নেই। একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না। যেন এ জগতের মানুষের বাসই করে না। শুধুই বন ঝোপঝাড়ের শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও, লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতাও এখানে নেই। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তিকর জগতের মানুষ এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিনরাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ। বেলা পড়ে এসেছে। হঠাৎ সতু বললে, হ্যাঁ রে, মাস্টারমশাই কোথায় রে? আমি বললাম, কেন, কুলতলায় নেই? কতক্ষণ তাকে দেখতে পাচ্ছি নে, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার ওপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা। এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিলেন রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়া নাকি নানা গোলমাল। খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে। একটু যে দেখাদেখি করবে কি বলাবলি করবে তার কোনো উপায় নেই। বলাবলি করলেই মহাকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। তিনি জেলেও দিতে পারেন, জরিমানাও দিতে পারেন। একটু ফিসফাস করারও জো নেই সেখানে। নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হলঘরে। কি ভীষণ পরিণাম এই ছাত্র জীবনের। সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখার পর এখানে এসে এই 2 ঘন্টা ছোটাছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠে অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কী হবে? কানাই এসে বলল, আমরা যাব কখন? মাস্টারমশাই কোথায়? সত্যিই তো, তাকে কোনো দিকেই দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়ার গেল। সতু ডাকতে লাগলো, ও মাস্টারমশাই, মাস্টারমশাই। কোনো সাড়া নেই। সতু ভীত মুখে বললে, বাঘে নিয়ে গেল নাকি রে? কানাই বললে, দূর, এখানে মানুষকে বাঘ থাকবে? না, নেই। এই বা তোকে কে বলেছে? তবে গেলেন কোথায়? আমি বললাম, আমরা খুঁজে দেখি, তোমরা একবার দেখো, আমি এখানে খেলা করি। এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বললে, শিগগির শিগগির আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূরে দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলল।
পা টিপে টিপে এগিয়ে চলল। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুজ্ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে কি লিখছেন। সেই আর একদিনের মতো জায়গাতে খুব ছায়া পড়েছে। কুজ্ঝোপটার পাখিরা কিচিরমিচির করছে। সামনে অনেক দূর ফাঁকা, সুন্দর জায়গাটি। এই মাঠের মধ্যে এই জায়গাটি সবচেয়ে ভালো। কবি উমাচরণ মাস্টার ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন। এমনকি আপন মনে ফিক ফিক করে হাসছেনও। যে কেউ দেখলে বলবেন উন্মাদ, পাগল। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি। অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি। শত মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন, মাস্টারমশাই একজন আসল কবি। সারদা ওর মত দিয়ে বললেন, ঠিক তাই। কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি। কানাই একটু পরে বললে, কিন্তু ভাই সন্ধে হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে দু একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে। শুধু চুপি চুপি বললে, এই আস্তে। সারদা বললে, হ্যাঁ আসতে বই কি, আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলায়। বাঘে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছন ফিরে চাইলেন। সারদা বললেন, আসুন মাস্টার মশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখন অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। অপ্রতিভের হাসি এসে বললেন, তাই তো, বেলা গিয়েছে দেখছি, চল চল। তারপর পেছন দিকে চেয়ে বললেন, জায়গাটা বড় চমৎকার না? সতু সশস্ত্র সুরে বললেন, ওখানে কি করছিলেন মাস্টারমশাই? কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটাতে, কবিতা লিখছিলাম। কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? আমারও চোখে সে যে অপরাহ্নের মাঠ অদ্ভুত ভালো লেগেছে। মাস্টার মশাইয়ের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তিনি নিজেও কি তা বুঝলেন? আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ। প্রায় ৩০-৩২ বছর আগের কথা সেসব। উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারোরও মুখের নাম শুনিনি। তাতে কিছু যায় আসে না। যশোভাগ্য সকলের কি থাকে? আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দুঃখ হলো দেখে সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যে কেমন করে উঠল। আজকে শাবলতলার মাঠ পাঠটি এখানেই সমাপ্ত হলো। আমার করা পাঠটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।
অসংখ্য ধন্যবাদ।